আপনারাই তো আপনাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো বাইরের রাষ্ট্রের কাছে নালিশ হিসেবে উপস্থাপন করেন। আসলে বাইরের দেশের মানুষ বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে এত ঔৎসুক্য দেখাচ্ছে, এর জন্য মূলত আমরা বাংলাদেশের জনগণই দায়ী। আমার দেশের নির্বাচন হবে, কে নির্বাচনে যাবে, সেটা আওয়ামী লীগ যাবে না, বিএনপি যাবে না, জামাতে ইসলামী যাবে, এইটার জন্য আমরা বাইরের দেশের মানুষকে কেন মন্তব্য করতে দিব? আমি নিজেই তো তাদের সাথে চায়ের টেবিলে দাওয়াত দিয়ে নিজেরা সমঝোতা করে ফেলতে পারি। এর জন্য কেন আমি ভারতের কাছে যাব বা পাকিস্তানের কাছে যাব বা আমেরিকার কাছে যাব? তো কাজেই এই প্র্যাকটিসটা যেহেতু আমাদের দেশে সব দলই করছি, প্রকাশ্যে বা গোপনে, এই জন্য বাইরের রাষ্ট্রগুলো কূটনৈতিকভাবে এই ধরনের ইন্টারফেয়ার করার সুযোগ পাচ্ছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি তিনি ওই যে ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেছেন। এবং আমরা বিগত সময়ে দেখেছি যে বিভিন্ন ডিপ্লোম্যাট আসলে অথবা প্রতিনিধিরা আসলে বিভিন্ন দেশ থেকে এই বিষয়টি আসলে খুব আলোচনা হচ্ছে, কবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে। বিদেশিরা আসলে খুব বেশি জানতে আগ্রহী। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন যে বিদেশের অন্যান্য রাষ্ট্রগুলোর আসলে বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ইন্টারেস্টের জায়গাটা, এটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই। গত 27 এবং 28শে নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সেমিনার হয়ে গেল, চায়না বাংলাদেশ কানেক্টিভিটি এর উপর। সেখানে আমি একটা সেমিনারে উপস্থিত ছিলাম। সেখানে ইন্ডিয়া চায়না রাইভালরি এই বিষয়ের উপরে একটা আলোচনার মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম চাইনিজ ডেলিগেট, পাকিস্তানি ডেলিগেট এবং ইন্ডিয়ান ডেলিগেটদের। তাদেরকে আমি যেটা সংক্ষেপে কথাটা বলেছিলাম যে দেখেন, আমরা বাংলাদেশ একটা বড় জনসংখ্যার ছোট আয়তনের দেশ। আমাদের কাছে চায়না, ইন্ডিয়া বা গ্লোবাল বড় বড় যে কান্ট্রি গুলো, তারা আসলে এক ধরনের শপকিপার, আমরা হচ্ছি কনজিউমার। এখন ইন্ডিয়ার সাথে চায়নার কি রাইভালরি হবে বা ইউএস এর সাথে তাদের কি রাইভালরি হবে, এর মধ্যে আমরা বাংলাদেশের মানুষ জড়িত হতে চাই না, এই কারণে যে আমাদের ফরেন পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাহলে আপনারা এই যে যারা বড় রাষ্ট্র বলে পরিচিত, তারা আমাদের মধ্যে এই ধরনের ফোবিয়াটা কেন ইনজেক্ট করেন যে আমরা ইন্ডিয়ার পক্ষে থাকলে এই হবে, ভারতের পক্ষে থাকলে এই হবে, আমেরিকার পক্ষে থাকলে এই হবে? আমরা তো সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। এই প্রশ্নটা যখন করেছিলাম, আমি অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে ইন্ডিয়ার ডেলিগেট এবং চায়নার ডেলিগেট উভয়ই আমাকে উত্তর যেটা দিলেন, তারা বললেন যে দেখেন, আপনারাই তো আপনাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো বাইরের রাষ্ট্রের কাছে নালিশ হিসেবে উপস্থাপন করেন। আপনারা যদি আপনাদের নিজেদের সমস্যাটা বাইরের রাষ্ট্রের কাছে উপস্থাপন না করেন, তাহলে বাইরের রাষ্ট্র নিশ্চয়ই আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পায় না। তা আমি আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের জবাব হিসেবে এই ঘটনাটা উল্লেখ করলাম যে আসলে বাইরের দেশের মানুষ বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে এত ঔৎসুক্য দেখাচ্ছে, এর জন্য মূলত আমরা বাংলাদেশের জনগণই দায়ী। আমি যেটা বলেছি যে আমাদের রাষ্ট্র হিসেবে আমরা এই 53 বছর পার করার পরেও আমাদের ন্যাশনাল ডিগনিটিটা আমরা অর্জন করতে পারি নাই। হাজার হাজার বছরের পরাধীনতার যে একটা হীনমন্যতা বোধ, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই। আমার দেশের নির্বাচন হবে, কে নির্বাচনে যাবে, সেটা আওয়ামী লীগ যাবে না, বিএনপি যাবে না, জামাতে ইসলামী যাবে, এইটার জন্য আমরা বাইরের দেশের মানুষকে কেন মন্তব্য করতে দিব? আমি যে সমস্যাটার জন্য জামাতকে শত্রু মনে করছি বা বিএনপি কে শত্রু মনে করছি বা আওয়ামী লীগকে শত্রু মনে করছি, আমি নিজেই তো তাদের সাথে চায়ের টেবিলে দাওয়াত দিয়ে নিজেরা সমঝোতা করে ফেলতে পারি। এর জন্য কেন আমি ভারতের কাছে যাব বা পাকিস্তানের কাছে যাব বা আমেরিকার কাছে যাব? তো কাজেই এই প্র্যাকটিসটা যেহেতু আমাদের দেশে সব দলই করছি, প্রকাশ্যে বা গোপনে, এই জন্য বাইরের রাষ্ট্রগুলো কূটনৈতিকভাবে এই ধরনের ইন্টারফেয়ার করার সুযোগ পাচ্ছে। এখন বাস্তবতা যেহেতু এটা হয়ে গিয়েছে, কাজে এটা যেহেতু আমরা অস্বীকার করতে পারছি না। কারণ হলো যে বর্তমানে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং রাষ্ট্র সবাই চায় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, এই মুহূর্তে যেহেতু যে সরকারটা আছে তারা জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে সরকার গঠন করেছেন, কিন্তু জনগণের আনুষ্ঠানিক লিগ্যাল ম্যান্ডেট তাদের নাই। তো কাজেই যখন কোনো আনুষ্ঠানিক লিগ্যাল ম্যান্ডেট না থাকে, তখন হয়তোবা বাইরের রাষ্ট্রগুলো যখন আমাদের সাথে বাণিজ্য করে বা বিভিন্ন কাজ করে, তখন তাদের বিভিন্ন ধরনের চুক্তি করতে হয়, বিভিন্ন ধরনের মেমোরান্ডাম করতে হয়। এগুলোর মানে স্থায়িত্ব কি হবে, পরবর্তী সরকার এগুলো কি করবে, এগুলো নিয়ে কিন্তু বিদেশি সরকারদের একটা মাথা ব্যথা আছে। কাজে তারা হয়তো চাচ্ছে যে একটা বৈধ লিগ্যাল সরকার যত তাড়াতাড়ি আসবে। ফলে তাদের তো বিভিন্ন দেশের আমাদের দেশে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট গুলোর সিকিউরিটি নিয়ে তারা চিন্তা করছে।
কাজে আমি মনে করি যে তারা যে নির্বাচন নিয়ে চিন্তা করছে তার পেছনে একটা অর্থনৈতিক কারণ আছে, একটা কূটনৈতিক কারণ আছে, যে কারণ প্রত্যেকেই আমাদের দেশের অর্থনীতি বা বিভিন্ন কিছুর সাথে জড়িত, এবং তারা মনে করছে যে যত দ্রুত একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা লিগ্যাল গভর্নমেন্ট আসবে, তাদের সাথে তাদের সেই ধরনের মানে বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল কাজ করতে বা তাদের অর্থনৈতিক কাজ করতে সুবিধা হবে। আমি মনে করি এইটা একটা উদ্দেশ্য হতে পারে যে তারা ঔৎসুক্য দেখাচ্ছে কেন। সেক্ষেত্রে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু গ্লোবালি রেকগনাইজড একজন পার্সন, তিনি নোবেল লরিয়েট, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি বাংলাদেশকে নিরপেক্ষ থেকে সত্যিকার অর্থে যেটা কোনো বায়াসড না হয়ে একটা সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন করে তিনি তার নিজের যে ব্যক্তিগত মর্যাদা, সেই মর্যাদাটাও তিনি সমুন্নত রাখবেন। জি, এবং এই জায়গাতেই আমি একটু আব্দুল মামুন আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে কথাটি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ। এই যে নালিশ করার যে কালচার, পলিটিক্যাল কালচারটি আসলে বিদেশের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের অথবা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সরকারের ডিপ্লোমেসিতে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় সরকারে থেকেছে, তারা আসলে সময়ের সাথে কি আসলে খাপ খেয়ে উঠতে পেরেছে? তারা কি এই যে গ্লোবাল ডিপ্লোমেসিতে যে এত বড় পরিবর্তন চলে এসেছে, এই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, তারা কি আসলে এগুলো বুঝতে পারছে, নাকি তারা এখনো গতানুগতিক বিগত 20 বছর আগে, 15 বছর আগে, 30 বছর আগে যেভাবে তাদের সাথে ডিল করেছিল বিষয়গুলো, যেভাবে নেগোসিয়েশন করেছিল, এখনো সেই জায়গাতেই আছে? আপনি কিভাবে দেখেন বিষয়টি? না, আমি এই বিষয়টা এভাবে দেখছি না। ডিপ্লোমেসিতে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামাত ইসলামী ছাড়া অন্য দলগুলোর অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। আমি মনে করি না এটা অভিজ্ঞতার অভাব বা বিশেষজ্ঞের অভাবের জন্য এটা করছে। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে যখনই একটি সরকার ক্ষমতায় যায়, তারপরে তারা জনগণের সাথে তাদের যোগাযোগটা হারিয়ে ফেলে। তারা তখন আমলা নির্ভর হয়ে যায়, প্রশাসন নির্ভর হয়ে যায়। এখন যখন একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, তাকে যারা নির্বাচিত করলো, তাদের সাথে যখন যোগাযোগটা হারিয়ে ফেলে, তখন তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যান্য বিভিন্ন পথ তালাশ করে। এবং এটা আমি মনে করি সেই অবস্থা থেকে এটা হয়। আপনি দেখেন যে যখন এমপি নির্বাচিত হয় তারা ঢাকায় এসে বসে থাকে, তারা আর এলাকায় গিয়ে জনগণের জন্য কাজ করে না। আবার যখন একটা নির্বাচন হয় তখন তারা আবার জনগণের কাছে যায়। ফলে হয় কি, যে এই যে গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের প্রতিনিধিদের প্রতি মুহূর্তে তার এলাকার জনগণের সঙ্গে সংযোগ থাকা দরকার। এই সংযোগটা যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো করতে পারবে, তখন তারা এই কূটনীতিতে যে অবস্থাটার কথা আপনি বললেন, সেই সমস্যাটা আর হবে না। আমি মনে করি না যে কূটনৈতিক অভিজ্ঞতার অভাব, আমি মনে করি জনসম্পৃক্তি থেকে তারা যে বিচ্ছিন্ন হয়ে যায়, এইটার কারণে তারা এই আচরণটা করে ফেলে। যদি আমাদের রাজনৈতিক দলগুলো এটা বুঝতে পারে, যেমন আওয়ামী লীগ একটা বিরাট একটা সংগঠন কিভাবে মানে ক্ষমতাচ্যুত হলো, এই ক্ষমতাচ্যুত হওয়ার একমাত্র কারণই হলো তারা কিন্তু একটা পর্যায়ে এসে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কর্মী বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং সেটা তারা বুঝতেও পারে নাই যে তারা কতটুকু কর্মী বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো এরকম ভাবে এর আগে আমরা এরশাদ সরকারকে দেখেছি, এর আগেও বিএনপি সরকারকে দেখেছি। তারা হয়তো বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আর জনগণের কথাটা মনে রাখে নাই। ফলে ক্ষমতায় তো তার থাকার আকাঙ্ক্ষাটা ঠিকই আছে। তখন তারা মনে করছে যে বাইরের দেশের কূটনীতির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে হয়তো বা তারা মানে জনমতকে কন্ট্রোল করে আবার ক্ষমতায় আসতে পারবে। আমি মনে জি, করি যে জনগণের সঙ্গে সংযোগ বাড়ালেই এই যে গ্যাপটা, যেটাকে আমরা বলছি ডিপ্লোম্যাটিক গ্যাপ, সেই গ্যাপটা থাকবে না। বাংলাদেশের ডিপ্লোমেসি এখন যথেষ্ট ম্যাচিউর, সেটা যে দলের থেকেই আসুক। কারণ আমরা আসলে এই আমাদের সংবিধানের যে পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটাই আমাদের ফলো করতে হবে। তবে আমাদের পরিস্থিতি বুঝে বার্গেইনিং সিচুয়েশন সৃষ্টি করতে হবে। সেটা তো যখন যে পরিস্থিতি হবে সেই অনুযায়ী সরকার বুঝতে পারবে যে এই মুহূর্তে আমাদের পলিসিটা কি হওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।